3টা যুদ্ধ দেখেছেন, 4টা বিয়ে করেছেন, শেষে আত্মহত্যা করেছেন, এবং আরেকটা জিনিস হয়েছিল আফ্রিকাতে কিন্তু উনি 2টো প্লেন ক্র্যাশ থেকে বেঁচে গিয়েছিলেন দুইবার। হুম। সো দ্য লাইফ ওয়াজ ফুল অফ ট্র্যাজেডি। এই ক্ষেত্রে কালারফুল বলতে পারবো যে ইট ওয়াজ কোয়াইট ইয়াস কালারফুল আই উড সে। সো একটু ব্যাখ্যা করি, এখানে যে ভাষায় লেখা হয়েছে এটা কি বুঝতে খুব একটা বেশি অসুবিধা হয়েছে? হুম, না। ওকে, সো একটু ট্রাই করে দেখি যে আপনি যেটা বুঝেছেন এবং আমার ট্রান্সলেশনটা খাপ খাচ্ছে কিনা। আর্নেস্ট মিলার হেমিংওয়ে ওয়াজ অ্যান, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার। Okay, thank you. Ernest Miller Hemingway was an American author and journalist. He was born on July 21, 1899 in Oak Park, Illinois, where he was raised. He died on July 2, 1961 in Ketchum, Idaho, where he committed suicide. আর্নেস্ট মিলার হেমিংওয়ে একজন আমেরিকান গ্রন্থপ্রণেতা বা লেখক ছিলেন এবং জার্নালিস্ট, সাংবাদিক। ওনার জন্ম হয়েছিল ইলিনয়ের ওক পার্কে জুলাই 21, 1899-তে, যেখানে তিনি বড় হয়েছিলেন। ওনার মৃত্যু আবার হয়েছিল আইডাহোতে, ক্যাচাম অঞ্চলে 1961 সালের 2রা জুলাই, যেখানে উনি আত্মহত্যা করেছিলেন। Hemingway's economical and understated style had a strong influence on 20th century fiction, while his life of adventure and his public image influenced later generations. Hemingway produced most of his work between the mid-1920s and the mid-1950s and won the Nobel Prize in Literature in 1954. He published 7 novels, 6 short story collections, and 2 non-fiction works. 3 novels, 4 collections of short stories, and 3 non-fiction works were published posthumously. তো তার ইকোনমিক্যাল এমনিতে আমরা জানি অর্থনৈতিক, রাইট? জি। কিন্তু ইকোনমিক্যাল আরেকটা মানে আছে, সেটা হচ্ছে কিপটে বা মিতব্যয়ী, যেটা ক্রিকেটের ক্ষেত্রে দেখবেন যে বোলিং এর ইকোনমি দেখায়। দ্যাট মিনস ওখানে অর্থনীতির কোনো সম্পর্ক নাই। তার লেখা স্টাইলটা হুম। ছিল কি, মানে মিতব্যয়ী, প্রয়োজনের বাইরে লিখতেন না, মানে আবল তাবল অতিরিক্ত বাহুল্য এইসব ছিল না। তবে তার লেখা স্টাইলটা ছিল আন্ডারস্টেটেড, একটু ভিন্ন টাইপের, এবং সেটা বিংশ শতাব্দীর গল্প মানে লেখাকে, বোধগম্য। হ্যাঁ, বোধগম্য ছিল। এবং বিংশ শতাব্দীর ফিকশন যেটা আছে, গল্প যেটাকে বলা হয়, সেই রাইটারদের উপর একটা ভালো ইনফ্লুয়েন্স তার ছিল এই লেখার। এবং এবং তার যে জীবন ছিল, অ্যাডভেঞ্চারের জীবন, এবং তার যে পাবলিক ইমেজ বলতে ওই যে কালারফুল লাইফ কোন দিক থেকে ট্র্যাজেডি ছিল, ওই যে হুম। প্রতিবার প্রেমে পড়ে, বিয়ে করছে, এক এক দেশে যাচ্ছে, জার্নালিস্ট হচ্ছে, কখনো অ্যাম্বুলেন্স ড্রাইভার হচ্ছে, হুম। সাফারিতে যাচ্ছে। সো এই পাবলিক ইমেজটা পরবর্তী প্রজন্মগুলোকে কিন্তু প্রভাবিত করেছে। হেমিংওয়ে তার বেশিরভাগ কাজ করেছেন, এখানে প্রডিউস বলতে উৎপাদন ঠিক বলবো না, বাজে শোনা যায়, কারণ মানুষ তার কোনো কিছু উৎপাদন করতে পারছে না, দে আর হোয়াট ইজ ক্রিয়েটিং স্টাফস, হুম। সৃজনশীল কাজ করছে। 1920-এর দশকের মাঝামাঝি, 20s 50s, এগুলো হচ্ছে দশক, ওই স্যার, সালগুলোয়। এখানে প্রডিউসড না দিয়ে যদি মানে ক্রিয়েটেড দেওয়া হতো তাহলে হতো। না, এটা আবার ঠিক হচ্ছে ইয়েতে দেওয়া যায় না, মানে প্রডিউস শব্দটা যায় কিন্তু অর্থটা আর কি আমাদের বুঝে নিতে হবে পজিটিভ ওয়েতে আর কি। এটা তো তার আচ্ছা। মাথা থেকে প্রোডাকশন হয়েছে, তাই না? যদি ওইভাবে চিন্তা করেন, চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথাটা কিন্তু আইডিয়ার কারখানা। এই কারণে বলা হয় যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, কারণ শয়তান কি করে, বসে বসে কিন্তু আইডিয়া জেনারেট করে। দ্যাটস ইট। সো দ্যাটস ওয়াই প্রডিউস শব্দটা কিন্তু এখানে যাবে। ওকে, সো বলা হয়েছে যে 1920-এর মাঝামাঝি আর 1950-এর দশকের মাঝামাঝি বেশিরভাগ কাজ উনি করেছেন, এবং 1954-তে নোবেল প্রাইজে লিটারেচারে জিতেছেন। ওনার 7টা উপন্যাস, 6টা গল্পগুচ্ছ, শর্ট স্টোরি কালেকশন যেটাকে বলা হচ্ছে, এবং 2টো নন ফিকশন ওয়ার্ক। নন ফিকশন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রবন্ধ হয়ে থাকে, মানে কল্পনা না, বাস্তবের উপর বেস করে। তো এটা ছিল উনি পাবলিশ নিজে করেছেন থাকা অবস্থায়। পোস্টহিউমাসলি মানে মরণোত্তর যেটাকে বলা হয়, মৃত্যুর পরে 3টা উপন্যাস, 4টা গল্পগুচ্ছ এবং 3টা নন ফিকশন কাজ পাবলিশ হয়েছিল। হাই স্কুল শেষ করার পরে, after finishing high school, Hemingway reported for a few months for the Kansas City Star before leaving for the Italian front to enlist with the World War I ambulance drivers, where he was wounded in 1918 and returned home. Hemingway's experiences in wartime formed the basis for his novel A Farewell to Arms. In 1922, he married Hadley Richardson, the first of his 4 wives. The couple moved to Paris
where he worked as a foreign correspondent and fell under the influence of the modernist writers and artists of the 1920s, the lost generation, expatriate community. Sun also rises, Hemingway's first novel, was published in 1926. তো হাই স্কুল শেষ করার পরে উনি কয়েক মাস কি করেছেন, রিপোর্টার হিসেবে দ্য কানসাস সিটি স্টারের জন্য। পরবর্তীতে উনি ইটালিয়ান ফ্রন্ট, মানে যুদ্ধক্ষেত্রে তো বিভিন্ন ভাগ থাকে না, যে এই সেক্টরে যুদ্ধ হচ্ছে, ওই সেক্টরে যুদ্ধ হচ্ছে, তো উনি ইটালির যুদ্ধক্ষেত্রে গেলেন প্রথম বিশ্বযুদ্ধে, সেখানে নাম লেখালেন, এনলিস্ট করলেন অ্যাম্বুলেন্স ড্রাইভারদের খাতায়, যেখানে 1918 সালে উনি জখমি হয়ে বা আহত হয়ে ফেরত আসলেন বাড়িতে। হেমিংওয়ের যে অভিজ্ঞতা ছিল যুদ্ধের সময়টাতে, সেটা ভিত্তি হিসেবে কাজ করেছে তার যে উপন্যাস এ ফেয়ারওয়েল টু আর্মস, এটার জন্য। 1922 সালে উনি ওনার 4 স্ত্রীর প্রথম জন হ্যাডলি রিচার্ডসনকে বিয়ে করেন। তো এই দম্পতি চলে যান প্যারিসে, যেখানে উনি কাজ করা শুরু করেন ফরেন করেসপন্ডেন্ট হিসেবে। ফরেন করেসপন্ডেন্ট জিনিসটা কি? একটা পত্রিকা, বৈদেশিক সংবাদদাতা বলে একটা কথা আছে না? ধরেন নিউ ইয়র্ক থেকে প্রথম আলোর যে সাংবাদিক লিখছেন, উনি ওখানকার বৈদেশিক সংবাদদাতা, মানে উনি নিউ ইয়র্কের থেকে নিউ ইয়র্কের খবর বাংলাদেশে একটা পত্রিকায় পাবলিশ করছেন, ঠিক আছে? সো দ্যাটস কল্ড ফরেন করেসপন্ডেন্ট। করেসপন্ডেন্ট হচ্ছে সংবাদদাতা। এবং ওই সময়টাতে উনি যখন প্যারিস থাকেন, উনি পড়ে গেলেন কি ওই প্রভাবের মধ্যে। কিসের প্রভাবে? প্যারিসে কিন্তু তখন মডার্নিস্ট, আধুনিক রাইটার এবং আর্টিস্ট, তারা আবার ছিলেন 1920 সালে লস্ট জেনারেশনের প্রবাসী যে কমিউনিটি, এক্সপ্যাট্রিয়েট মানে হচ্ছে প্রবাসী। তো লস্ট জেনারেশন টার্মটা হাইলাইট করা হয়েছে কেন জানেন? লস্ট জেনারেশন ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় যারা হচ্ছে মানে বড় হচ্ছে বাচ্চা থেকে, দ্যাট মিনস যাদের কৈশোর চলছে, তারা কিন্তু যুদ্ধের কারণে তাদের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হয়েছে না, চেঞ্জ হয়েছে না, অনেক কঠিন জীবন তারা দেখে ফেলেছে। তো তাদেরকে বলা হচ্ছে লস্ট জেনারেশন। তো সেই লস্ট জেনারেশনের যে প্রবাসী কমিউনিটি, প্রবাসী বলা হচ্ছে যুদ্ধের কারণে তারা মিসপ্লেস হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে সরে যেতে হয়েছে, তো ওদের ইনফ্লুয়েন্সে পড়ে গেছে সেই সময়কার রাইটার এবং আর্টিস্টদের। এবং হেমিংওয়ের যে প্রথম উপন্যাস 1926 সালে আসে, তার নাম ছিল দ্য সান অলসো রাইজেস, একটু ইটালিক ফন্টে লেখা আছে। হেমিংওয়ে ম্যারিড পলিন ফাইফার, উচ্চারণগুলো একটু আলাদা তাই না? ফাইফার, পলিন ফাইফার। After his 1927 divorce from Hadley Richardson. However, this marriage was also unsuccessful, and the couple divorced after Hemingway returned from the Spanish Civil War, where he had been a journalist. Drawing from his experience in the Spanish Civil War, Hemingway published For Whom the Bell Tolls. He married his third wife, Martha Gellhorn, in 1940. They separated when he met Mary Welsh in London during World War II. ওকে, আপনি কিছু একটা মনে বলতে যাচ্ছিলেন গত প্যারা নিয়ে। Do you have any question? স্যার, আমি যে 1920s মানে যে দশকটা বোঝায়, যে 1920 দশক বা দশকটা আসলে কোন টাইমটা কাউন্ট করে, যে 1910 এর 10 থেকে 20 পর্যন্ত এই 10 বছরটা কাউন্ট করে? 20 থেকে 30, 29 আই থিংক, if I'm not mistaken, 20s। 20 থেকে 30 এর মধ্যে যে সময়টা, সেটা কাউন্ট করে। আচ্ছা, আমি একটু তাহলে কনফার্ম করছি। তাও 1920 থেকে 29 পর্যন্ত এটাকে হচ্ছে ওই 20 এর দশক বলা হয় আর কি, 20s। হ্যাঁ, 10 বছরের একটা সময়, 1920 থেকে 29 পর্যন্ত। 20, 21, 22, 23, 20টাও কিন্তু সাল কাউন্ট করা হচ্ছে। বুঝতে পারছি। ওকে, সো এটা হচ্ছে ওই দশকের হিসাব। যেমন আমরা বলি না যে লোকটা 30 ঊর্ধ্ব বা 30-এর দশক, 30-এর ঘরে বয়স, 30s, হি ইজ ইন হিজ 30s বা 20s, ওই ক্ষেত্রেও সেম কাজ, 20 থেকে 29-এর ভেতর। যাই হোক, ওনার এবার হচ্ছে একটু মানে কালারফুল লাইফের ব্যাপারটা আসছে, ফ্যামিলি লাইফটা। হেমিংওয়ে হ্যাডলি রিচার্ডসনের কাছ থেকে মানে ডিভোর্স হলো, 22-এ বিয়ে করেছিলেন আই থিঙ্ক। হ্যাঁ, 5 বছরের মাথায় ডিভোর্স নিয়ে পলিন ফাইফারকে বিয়ে করলেন। তো এই বিয়েটাও সফল হয়নি, অসফল ছিল, এবং এই কাপল ডিভোর্স করেছেন। ডিভোর্স হয় যখন হচ্ছে স্প্যানিশ সিভিল ওয়ারে চলে যায় বান্দা। আবার ওয়ার্ল্ড ওয়ার 1 থেকে আসলো, ওখান থেকে গেল স্প্যানিশ সিভিল ওয়ারে, সেখানে আবার গেল হচ্ছে সাংবাদিক হিসেবে, সেখান থেকে ফেরার পরে ডিভোর্স হয়ে গেল। তবে তার
মানে অভিজ্ঞতাটা বৃথা যায় নাই। স্প্যানিশ সিভিল ওয়ারের থেকে ওনার যে অভিজ্ঞতা আছে সেটা উনি টানলেন, ড্রয়িং, এখানে ড্র মানে কিন্তু টান দেওয়া, ওখান থেকে অভিজ্ঞতা টেনে উনি পাবলিশ করলেন ওনার যে উপন্যাসটা ছিল ফর হুম দ্য বেল টোলস, যার জন্য ঘন্টা বাজে। তারপর উনি 1940 সালে ওনার তৃতীয় স্ত্রীকে বিয়ে করলেন, মার্থা গেলহর্ন। তারা আলাদা হয়ে গেলেন। আলাদা হওয়ার ব্যাপারটা খুব মজার, যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনে ম্যারি ওয়েলসের সাথে দেখা হলো ওনার, তখন মার্থা গেলহর্নের সাথে ওনার ডিভোর্স হয়ে গেল। মানে চতুর্থ স্ত্রীর সাথে দেখা, থার্ড স্ত্রীর সাথে বিচ্ছেদ, ওটার কারণ। এবার আসি হচ্ছে তার ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি কিন্তু মাস্টারপিসটা লেখা হয়েছে উনি যখন মৃত্যুর হাত থেকে ফিরে আসেন, দুবার প্লেন ক্র্যাশ থেকে, পরপর দুইবার প্লেন ক্র্যাশ থেকে বেঁচে ফিরে আসেন। Shortly after the publication of The Old Man and the Sea, one of his masterpieces, in 1952, Hemingway went on safari to Africa where he was almost killed in two successive বলতে কি বোঝানো হয়েছে এখানে? মানে সফল। এখানে সাকসেসিভ হচ্ছে পরপর, একটার পর একটা, সাকসেশন থেকে এসেছে, এটা একটু ভিন্ন ওয়ার্ড। সাকসেসিভ দুটো প্লেন ক্র্যাশে প্রায় মারা গিয়েছিলেন, যেটা তাকে দ্যাট লেফট হিম, উনি রয়ে গেলেন হচ্ছে কষ্টে এবং হচ্ছে ইল হেলথ, মানে বাজে স্বাস্থ্য, ভগ্ন স্বাস্থ্যে রয়ে গেল বাকি জীবন জুড়ে। হেমিংওয়ে তার পার্মানেন্ট রেসিডেন্স ছিল, মানে রেসিডেন্সেস একাধিক ছিল, স্থায়ী আবাস ছিল ফ্লোরিডার কিউ ওয়েস্টে এবং কিউবাতেও ছিল 30-এর এবং 40-এর দশকে। তবে 59-এ তিনি হচ্ছে কিউবা থেকে আইডাহোর ক্যাচাম অঞ্চলে চলে আসলেন, যেখানে where he put an end to his life, জীবন অবসান ঘটানো। এখানে দেখেন সুইসাইড করাটা কিন্তু লেখা নেই, কিন্তু বুঝিয়ে দিয়েছে কিভাবে উনি নিজের জীবন নিজে শেষ করলেন, অবসান ঘটালেন। দেখেন, দিস ইজ কল্ড দ্য আর্টিস্টিক ওয়ে অফ ডিসক্রাইবিং থিংস। খুব সহজ একটা কথাকে কিন্তু উনি, মানে কঠিন একটা কথাকে কিন্তু খুব ইজি ওয়ার্ডসে ব্যাখ্যা করেছেন, রাইট? পুট অ্যান এন্ড টু হিজ লাইফ ইন দ্য সামার অফ 1961, 1961 একটা গ্রীষ্মে উনি ওনার জীবন অবসান ঘটালেন। তো এবার কিছু স্টেটমেন্টস আছে, এগুলো ট্রু না ফলস আমরা একটু দেখি। হেমিংওয়ে বিকেম এ রিপোর্টার আফটার হি হ্যাড ফিনিশড ইউনিভার্সিটি। স্যার প্যাসেজে তো ওনার পড়াশোনা সংক্রান্ত কিছু বলা হয়নি। তবে ওনার একটা কথা বলা আছে, কিন্তু একটা লাইন ছিল একটু উপরের দিকে, যদি স্টার্টে চলে যাই, সেটা হচ্ছে ওই যে আফটার ফিনিশিং হাই স্কুল উনি কয়েক মাস হচ্ছে কানসাস সিটি স্টারের জন্য রিপোর্ট করেছিলেন, তারপর চলে গেলেন যুদ্ধে। ইউনিভার্সিটি ফিনিশ করার কথা বলে নাই কিন্তু। তার মানে কি হবে? এটা ফলস। ওকে। হি এনলিস্টেড অ্যাজ অ্যান অ্যাম্বুলেন্স ড্রাইভার ইন ওয়ার্ল্ড ওয়ার 1। এটা ট্রু। ওকে। তারপর হচ্ছে হি ম্যারিড 4 টাইমস। এটাও ট্রু। হি ডাইড ডিউ টু এ প্লেন ক্র্যাশ। ফলস। কিভাবে মারা গিয়েছিলেন? হি কমিটেড সুইসাইড। সুইসাইড। ওকে, সো ওভারঅল কেমন লাগলো সবকিছু মিলিয়ে? হাউ ইজ দ্য প্যাসেজ? আর্নেস্ট হেমিংওয়ে। লাইফে অনেক ডাইমেনশন আছে। সবচেয়ে আরো ইন্টারেস্টিং পার্ট এখনো আসেনি, আমরা নেক্সট দুটো জিনিস পড়বো। সেটা হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এটা শর্টলি তার সম্পর্কে, মানে উপন্যাসের সম্পর্কে জানবো, যেটা নোবেল জিতেছে। আর তার লেখা স্টাইলটা, এটাকে আইসবার্গ থিওরি বলে, সেটা সম্পর্কে বলবো। এবং তখন আপনি গেস করতে পারবেন, তখন যারা ইউটিউবে দেখছেন তারাও গেস করতে পারবেন যে হেমিংওয়ের রাইটিং স্টাইলটা কেমন। উনি লিখবেন অল্প, কিন্তু ওই লেখার মধ্যে ভাবনার খোরাক থাকবে অনেকখানি। সো দিস ইজ হিজ স্টাইল, অ্যান্ড জীবনে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, অ্যান্ড হি utilized these in his writing, and that's why I liked him and I chose him for this passage today. Okay, so thank you so much for showing up here, and hopefully we'll be reading a new one, এবং আশা করছি সামনের কিছুদিন একটু কি বলে এটাকে ইন্টারেস্টিং ওয়েতে আমরা পড়তে পারবো। ওকে, so thank you so much, have a great time, good night, Allah Hafiz.